থ্রিলার মুভির মতো পুরো প্লট। দীর্ঘ 17টা বছর লেগে গেল পুলিশের তাকে ট্র্যাক করতে। শুরুটা কিন্তু এই পশ্চিমবঙ্গ। নমস্কার, আপনারা দেখছেন খবর অনলাইন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। আর সবার আগে আপনাদের কাছে অনুরোধ করবো যে আমাদের ইউটিউব যে চ্যানেলটি রয়েছে খবর অনলাইনের, সেটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য। এবং ডেফিনেটলি আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য যে খবরগুলো সামনে নিয়ে আসছি সেগুলো কেমন লাগছে সেটা যদি একটু কমেন্ট করে জানান, এবং কি ধরনের খবর আপনারা দেখতে চাইছেন সেগুলো যদি একটু খুব ভালো হয়। আর আমাদের খবর অনলাইনের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে ডেফিনেটলি লাইক করুন, তাহলে প্রত্যেক মুহূর্তে আপনারা আপডেট থাকতে পারবেন। আজকে আপনাদের সামনে একটা দারুণ খবর নিয়ে আসি। দারুণ এই জন্য যে খুব অদ্ভুত ঘটনা এবং ক্রাইমের ঘটনা, এবং ক্রাইমের এমন এক ঘটনা যেটা বড় বড় থ্রিলার মুভিকে কিন্তু এক কথায় হার মানাতে পারে। থ্রিলার মুভির মতো পুরো প্লট, থ্রিলার মুভির মতো পুলিশের অ্যাক্টিভিটি, ঠিক যেভাবে আমরা সিনেমা দেখার সময় বা থ্রিলার বই পড়ার সময় থ্রিল অনুভব করি, ঠিক তেমনই ঘটনায়। শুধু তাই নয়, যাকে নিয়ে গল্প বলবো তার করা অপরাধ, তার করা ক্রাইম আর একটি বছর হলেই একেবারে সাবলক হয়ে যেত। কেন বলছি তাই ভাবছেন তো? আচ্ছা, গল্প শুরুর আগে শুধু এইটুকু বলি, মানে এইভাবে গল্পটা শুরু করি। যাকে নিয়ে গল্প, তার কৃষ্ণের মতো 108 নাম থাকলেও সে বহু নামে পরিচিত, এবং তার সঙ্গে সঙ্গে তার করা যে অপরাধগুলো রয়েছে 17 বছর পর, মাথায় রাখবেন 17 বছর পর পুলিশ তাকে গ্রেফতার করতে সম্ভব হয়েছে। সিরিয়াল কিলারকে নিয়ে আজকে কথা বলছি নিরঞ্জন কুমারকে নিয়ে। কে এই নিরঞ্জন কুমার, কিভাবে সেই কাজ করেছে, কেন দীর্ঘ 17টা বছর লেগে গেল পুলিশের তাকে ট্র্যাক করতে, এই সব কিছু রয়েছে আজকে আপনাদের জন্য। ব্যাপারটা শুরু হয়েছিল, মানে খুনের শুরুটা বা সিরিয়াল কিলিং এর শুরুটা হয়েছিল 2002 সালে। শুরুটা কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে, এবং ঠিক এই কারণে আজকে এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি। 2002 সালের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। নিরঞ্জন থাকতে শুরু করলো তার বাবা, তার সৎ মা এবং 3 ভাই বোনের সঙ্গে, 2 বোন 1 ভাইয়ের সঙ্গে। স্বাভাবিকভাবে সৎ মায়ের যে ছবিটা আমরা জানি, সে যেমন হয়, তার যে কার্যকলাপ খানিকটা সেই রকমই ছিল, এবং নিরঞ্জনের তখন বয়স খুব বেশি নয়। স্বাভাবিকভাবে নিজের মায়ের জায়গায় অন্য এক মহিলাকে মা বলে মেনে নেওয়া, এবং তার সঙ্গে তার ওপর তার 2 বোন এবং ভাই, অর্থাৎ 3 ভাই বোনের সঙ্গে একই বাড়িতে থাকা, সবকিছু সেই ছোট্ট বোনের উপর একটা অন্যরকম প্রভাব ফেলেছিল। এবং সেই অন্যরকম প্রভাব কিন্তু ধীরে 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 একটা দাবানলের রূপ নিয়েছিল। যদিও বাড়ির যারা ছিলেন, প্রতিবেশী বলুন বা আত্মীয় স্বজন, তারা বুঝতে পারতো যে নিরঞ্জনের মনে একটা কোথাও দানা বাঁধছে ঘটনাগুলো, এবং সেখান থেকে খুনের শুরু। এই খুনটা কিভাবে সেটা তো বলব। এটা গেল একটা খুন, এবং এই একটা খুন বলতে এই পুরো ঘটনাটাকে একটা খুন হিসেবে বিশ্লেষণ করছি। মা, সৎ মা এবং 3 ভাই বোনকে নিরঞ্জন খুন করলো 2002 সালে। স্বাভাবিকভাবে সে ধরা পড়ে। 2002 এর পরে আবারও খুনের ঘটনা সে ঘটালো। এবারে সে খুনের ঘটনা ঘটিয়েছে 2008 সালে, এবং 2002 থেকে এই যে 2008, এই যে ব্যবধানটা কয়েক বছরের মধ্যে যে এই ব্যক্তিটি, অর্থাৎ নিরঞ্জন, এই সিরিয়াল কিলার, যে কোনো রকম ক্রাইম করেনি, মূলত খুন বা মার্ডার করেনি, এটা কিন্তু এখনো পুলিশ জানতে পারেনি। তাকে ইতিমধ্যে তো গ্রেফতার করা হয়েছে, হয়তো তদন্ত এগুলো আরো অনেক তথ্য জানা যাবে। তো এই 2008 সালে তার যে বেস্ট ফ্রেন্ড ছিল মনোজ শাহ, তার প্রতিবেশী, তাকে সে খুন করে। এবং কিভাবে বা পুলিশ তার ইনভেস্টিগেশন শুরু করলো সেটা বলি। প্রত্যেকটা পুলিশ স্টেশনে একটা বিশেষ করে বিভাগ থাকে। একটা তো প্রত্যেক দিনের যে ক্রাইম গুলো হচ্ছে, যে অপরাধগুলো হচ্ছে, সেইগুলো নিয়ে ইনভেস্টিগেশন করা, সেইগুলো নিয়ে
তথ্য বিভিন্ন আদান প্রদান করা বিভিন্ন পুলিশ স্টেশনগুলোর মধ্যে, সেগুলো তো হতেই থাকে। এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পুলিশ স্টেশনে একটা বিভাগ থাকে যারা অলমোস্ট যে কেসগুলো আনসলভ রয়েছে, যেগুলো নিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বা তথ্য পেলেও সেইগুলোকে নিয়ে প্রসিড করা যাচ্ছে না, এগোনো যাচ্ছে না, একেবারে ঠান্ডা ঘরে চলে গেছে, এই ধরনের কাজ, এই ধরনের কেস নিয়ে কিন্তু পুলিশ তাদের কাজগুলো করে। এইবার আপনাদের বলে রাখি, মীরা ভায়ান্ডার ওয়াসাই বিহার, অর্থাৎ ভায়ান্ডারের যে ভায়ান্ডার একটি জায়গা মুম্বাইতে, সেখানে MBVV এই যে পুলিশ কমিশনার রয়েছে মীরা ভায়ান্ডার ওয়াসাই বিহার, এদের আন্ডারে আবার থেকে কেসটা স্টার্ট হলো। কোন কেসটা স্টার্ট হলো? 2002-এরটা নয় কিন্তু, কারণ ওটা পশ্চিমবঙ্গ। 2008-এরই যে বেস্ট ফ্রেন্ড ছিল মনোজ শাহ, তাকে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল 2008 সালে, তাকে খুন করেছিল এই নিরঞ্জন কুমার। এই যে মনোজ শাহ রয়েছে, তার কেস মানিকপুর পুলিশ স্টেশনের আন্ডারে রেজিস্টার ছিল এবং পুলিশ দেখলো যে এই যে 2008 সালের এই যে খুনের ঘটনা, যেখানে অ্যাকিউজড ছিল নিরঞ্জন শাহ, তার ব্যাপারে কোনো কিছু সেভাবে জানা যাচ্ছে না। তারা যখন ধীরে ধীরে এবার ঠান্ডা ঘর থেকে ফাইলটাকে বার করে আবার থেকে তাদের এই কেসটাকে রিওপেন করলো, তখন তারা দেখলো যে আরো ঘটনা ঘটিয়েছে 2002 সালে। মা এবং 3 ভাই বোনকে সে খুন করেছে, এই ঘটনাও তারা জানতে পারলো। এবং প্রত্যেকটা যারা ক্রিমিনাল থাকে তাদের তো একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটাকে তারা যখন ফলো করতে পুলিশ শুরু করলো, তখন দেখলো যে নিরঞ্জনের 3-4টে প্যাটার্ন রয়েছে। কি সেগুলো? এক, দ্রুত জায়গা পরিবর্তন, অর্থাৎ দীর্ঘদিন ধরে একই লোকেশনে বসবাস করা, একই জায়গায় বসবাস করে সেটা করে না। স্টেট চেঞ্জ করতে, মানে শুধু লোকেশন বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, গোটা স্টেটটাই চেঞ্জ করে ফেলছে। দুটো, অতি দ্রুত লোকেশন চেঞ্জ করা। 2 হচ্ছে নিজের নাম পরিবর্তন করা, নিজের আইডেন্টিটি গোপন রাখা। কি কি নাম সে ব্যবহার করেছিল? শুরুতেই বললাম না যে কৃষ্ণের 108টা নামের মতো নাম হলো, বহু নামে সে পরিচিত। যেমন নিরঞ্জন কুমার তো তার নিজের নাম, বাবা মা দেয়ার নাম। রাজু, রঞ্জন, অক্ষয়, বিজয়, শুক্লা, এই নামগুলো নিয়ে সে বিভিন্ন জায়গায় দ্রুত নিজের নাম পরিবর্তন এবং কিছু কিছু জায়গায় নিজের যে আসল নাম নিরঞ্জন কুমার সেটাও সে ব্যবহার করেছে। অতি দ্রুত নাম পরিবর্তন করা এবং তার সঙ্গে কর্মসংস্থান, কাজের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে একটু যে কাজগুলোতে খুব বেশি কোয়ালিফিকেশনের দরকার হয় না, সেই ধরনের কাজকে সে বেছে নিত। প্লাম্বারের কাজ, সিকিউরিটি গার্ডের কাজ, এই ধরনের কাজ সে করত। এই 3টে প্যাটার্ন পুলিশ লক্ষ্য। এইবার পুলিশ আস্তে আস্তে তথ্য সংগ্রহ করার চেষ্টা করলো। কিছু তথ্য তো তাদের কাছে ডেফিনেটলি ছিল, 2008-এর যে ঘটনা সেটা, এবং বিভিন্ন জায়গা থেকে আরো যে ক্রাইমের ঘটনা 2002, সেই যে তথ্যগুলো তারা আবার থেকে রিকালেক্ট করতে শুরু করলো। এই রিকালেকশনের সময় তারা দেখলো যে তার একটা যোগাযোগ রয়েছে বিহারের ছাপড়াতে। তার বেশ কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজনের মানুষ ছাপড়াতে এখনো বসবাস করে। তারা সেখানে স্বাভাবিকভাবে গেল, ওয়াসাই পুলিশ গেল সেখানে। তবে সেখানে গিয়ে তারা বুঝতে পারলো, জানতে পারলো যে পরিবারের সঙ্গে দীর্ঘদিনের কোনো যোগাযোগ নেই। এবং স্বাভাবিকভাবে যারা বুঝতে পারেন, যারা সত্যি এটা বুঝতে পারেন পরিবারের মানুষ, যে ক্রাইমটা ঘটিয়েছে, সে যতই আমার পরিবারের মানুষ হোক না কেন, সে যেটা করেছে সেটা ভুল, তখন কিন্তু সেই পরিবারের মানুষেরাই কিন্তু সেই ব্যক্তিটির সঙ্গে, সেই অ্যাকিউজ ব্যক্তিটির সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না। এই ঘটনা ঠিক সেই রকম। পরিবার জানিয়ে দিল, যারা সেখানে মুহূর্তে বসবাস করে, যে কোনো যোগাযোগ নেই। এবং শুধু সেটা আজ বলে না, একটা দীর্ঘ সময় ধরে কিন্তু তাদের সঙ্গে নিরঞ্জনের কোনো রকম যোগাযোগ নেই। কিন্তু পুলিশ সেটা দেখলো যে তার যে ভোটার আইডি রয়েছে সেটা কিন্তু বিহারেই রয়েছে, ভোটার আইডি বিহারে। এইবার পুলিশ টেকনোলজি যেটা রয়েছে, টেকনোলজি তো আমরা সবাই জানি এখন প্রচন্ড মডার্ন হয়ে গেছে, যে আপনাদের সঙ্গে এখন আমি যে কথা বলছি, যে যোগাযোগ করছি, যে প্রত্যেকটা মুহূর্তে আপডেট দিচ্ছি, এইটা কিন্তু হচ্ছে জাস্ট বিকজ অফ দ্য টেকনোলজি, তাই তো?
নাহলে এটা তো সম্ভব ছিল না। ঠিক সেইভাবে পুলিশও মডার্ন টেকনোলজি ব্যবহার করতে শুরু করলো। নানান ধরনের যে টেকনোলজিগুলো রয়েছে পুলিশের, পুলিশের কাছে রয়েছে সেগুলো সে ব্যবহার করতে শুরু করলো। একদিকে তো ডেফিনেটলি কল ডেটা রেকর্ড অর্থাৎ সিডিআর তারা ব্যবহার করলো, এবং এই দীর্ঘ সময়ের যে কল রেকর্ড তারা সেটা ব্যবহার করলো, সেই তথ্য সংগ্রহ করলো, মোবাইল নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে তারা যোগাযোগ করলো যাতে অতি দ্রুত তারা সেই কল ডেটা রেকর্ড যেটা রয়েছে সেটা তাদের কাছে প্রোভাইড করে। এবং এবার পুলিশ যেটা করতে শুরু করলো, কল ডিটেলস অ্যানালিসিস যেটাকে বলে সেটা দেখতে শুরু করলো যে কাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। ধরুন আমার যদি কেউ ক্লোজ হয়, সেটা সে আমার বন্ধু হোক, পরিবার হোক, খুব কাছের মানুষ হোক, দিনে তার সঙ্গে আমি কতবার কথা বলছি, কত ফ্রিকোয়েন্সিতে কথা বলছি, কতক্ষণ ধরে কথা বলছি, সেই দিয়ে কিন্তু খুব সহজে বোঝা যায় যে আমার এই মুহূর্তে কে ক্লোজ, তাই তো? ঠিক সেইভাবে এই ব্যক্তিটি নিরঞ্জনের ক্ষেত্রেও কিন্তু তাই ছিল। পুলিশ এবার অ্যানালিসিস করতে বসলো এই কল ডেটা দেখে যে সে বেশিরভাগ সময় কোন জোনটায়, কোন অঞ্চলটায় থাকছে, কোথায় থাকছে, কিভাবে থাকছে। একটা দীর্ঘ সময় সে কিন্তু বিহারে ছিল, একটা দীর্ঘ সময় সে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছিল, এইগুলো পুলিশ জানতে পেরেছিল। কিন্তু এই মুহূর্তে কোথায় রয়েছে, রাইট নাও সে কোথায়, সেটা এবার তাকে জানতে হবে। এবং আরেকটা বিষয়, টেকনোলজি যতই উন্নত হোক না কেন, মানুষের তো বিকল্প হয় না। ঠিক সেইভাবেই কিন্তু এইবার ভার্সাই পুলিশ শুরু করলো নিজেদের যারা খোঁচর, যেটা আমরা বলি, তাদের যারা টিপ দেয় এবং প্রত্যেকটা মুহূর্তে তাদের যে আপডেটগুলো সেই খোঁচরের থেকে তারা এবার নিতে শুরু করলো। এবং এই খোঁচরদের থেকে কিন্তু পুলিশ এবার তথ্য পেতে শুরু করলো। অর্থাৎ একদিকে টেকনোলজি, একদিকে মানুষের থেকে, খোঁচরের থেকে পাওয়া তথ্য, এই দুটোকে মিলিয়ে অর্থাৎ একে একে দুই করে পুলিশ যেটা জানতে পেরেছে বা জানতে পারলো বলা ভালো, যে এই মুহূর্তে এই সিরিয়াল কিলারটি অর্থাৎ পাঁচ জনের খুন করা এই সিরিয়াল কিলারটি রয়েছে বেঙ্গালুরুতে গিয়ে জানা গেল সে দীর্ঘদিন ধরে সেখানে রয়েছে, মানে বেশ কিছুদিন ধরে সেখানে রয়েছে, এবং সিকিউরিটি গার্ডের সে কাজ করছে, এবং সিকিউরিটি গার্ডের কাজ করছে রাজু অজয় বিজয় শুক্লা নাম নিয়ে। এই নাম নিয়ে সেখানে সে কাজ করছে। এইবার ভার্সাই পুলিশের একটা বিশেষ টিম বেঙ্গালুরু পুলিশকে সঙ্গে নিয়ে তাকে গ্রেফতার করলো, এবং গ্রেফতারের সময় অর্থাৎ 2002 থেকে 2025 দীর্ঘ 17 বছর লেগে গেল পুলিশকে তাকে ট্র্যাক করতে। তাহলে ভাবুন তার মাথাটাকে ভাবুন যে সে কিভাবে তার মাথাটাকে ব্যবহার করেছে, যে এই কারণে একটা টিম, যখন একটা বিশেষ টিম কোনো একটা ক্রাইমের বিরুদ্ধে লড়াই করে এবং যে অ্যাকিউজ থাকে তাকে ধরার চেষ্টা করে, তখন কিন্তু সব রকম ভাবে পুলিশ বা ইনভেস্টিগেশন টিম সেই লড়াইটা এগোয়। তাহলে দীর্ঘ 17 বছর কিন্তু পুলিশ তাকে ধরতে পারল না, অবশেষে তাকে ধরা গেল। এবং আরো একটা বিশেষ কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে যে সমীর আহিরাহ এই ব্যক্তিটি, পুলিশের এই উচ্চপদস্থ আধিকারিক, এই অফিসার কিন্তু এই পুরো ইনভেস্টিগেশন টিমটাকে লিড করছে। এবার যে বিষয়টা রয়েছে, বিষয়টা হচ্ছে যে ক্রাইমের বিষয়টা, কিভাবে তাকে গ্রেফতার করা হলো সেই বিষয়টা তো জানলাম, কিন্তু ঘটনা ঠিক কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল 2002 সালে, যেখানে সৎ মা এবং 3 ভাই বোনকে খুন করা হয়েছিল। মাকে দিয়েছিল সে বিষ, নিরঞ্জন দিয়েছিল বিষ, এবং তার যে 3 ভাই বোন ছিল মাথা দেয়ালে প্রথমে ঠুকে তারপরে বড় একটা পাথর দিয়ে মাথা একেবারে থেতলে খুন করা হয়েছিল। 2002 সালের ঘটনা, ফেব্রুয়ারি মাসে। এবং সে কি করলো, এই ধরনের ঘটনা ঘটানোর পর বহুদিন ধরে ডেফিনেটলি প্ল্যান তো ছিলই, এবং প্রতিবেশীরা বলেন, পরিবারের যারা বাকি সদস্য রয়েছেন যারা কোনো না কোনোভাবেই নিরঞ্জনকে চিনতো বা চেনে, তারা বলেছিল যে ছোট থেকেই ওর মধ্যে একটা অন্যরকম বডি ল্যাঙ্গুয়েজ বা একটা প্যাটার্ন কিন্তু ছিল। সেটা যে সিরিয়াল কিলারের প্যাটার্ন বা সে যে খুন করতে পারে এটা হয়তো কেউ আন্দাজ করতে পারেনি, বাট আর 4-5টা বাচ্চাদের মতো যে সে ছিল না সেটা কিন্তু বোঝা যায়। এটা কিন্তু বহু মানুষের সঙ্গে পুলিশ যখন ইনভেস্টিগেশন করতে যায় তারা কিন্তু জানতে পারে। এইবার বিষয়টা কি,
খুন করার পর বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে সে চলে। যদিও তার বাবা তার বিরুদ্ধে পুলিশের কাছে গিয়ে এফআইআর করে, কিন্তু পুলিশ তাকে কোনোভাবে ধরতে পারে না। এই যে নিজের নাম পরিবর্তন করা, অতি দ্রুত জায়গার পরিবর্তন করা, খুব তাড়াতাড়ি নিজের আইডেন্টিটিটাকে গোপন করা এবং ভীষণ লো প্রোফাইল একটা জবকে বেছে নেওয়া, এইগুলো তখন থেকে সে মোটামুটি শিখে গেছিল। সেই জন্যই পুলিশ সেটাকে ধরতে পারে। তারপর যে ঘটনা সেটা হচ্ছে 2008 সালে। সেই ঘটনাটা ঠিক কি, দুই প্রতিবেশী, দুজনেই ভাড়াটে, হ্যাঁ, মাঝে একটা দেওয়াল ছিল, কমন যে ওয়াল থাকে বা কমন দেওয়াল যাই বলি না কেন, সেই দেয়ালটাকে নিয়ে একটা সমস্যা। এই সমস্যাটাকে নিয়ে একদিন ওয়াসাইতে এই নিরঞ্জন তার অত্যন্ত কাছের বন্ধু বলে পরিচিত, এমনকি বেস্ট ফ্রেন্ড বলে পরিচিত 25 বছর বয়সী মনোজ শাহকে ধরে মাথাটা একেবারে দেয়ালে ঠুকে দিল। অর্থাৎ একটা মানুষ, অবশ্য এই ধরনের ব্যক্তিকে মানুষ বলতে একটু বাধাই লাগে, 5টা খুন করে দীর্ঘ 17 বছর ধরে নিজের আইডেন্টিটি লুকিয়ে নানান জায়গায় কাজ করে গেল। এমনকি 2020 সালে সে আবার বিয়েও করেছে। তাহলে ভাবুন কতটা শার্প মাথাটা, কতটা নেগেটিভ দিকে নিজের মাথাটাকে ইউজ করেছে এই নিরঞ্জন। রাজু নামে পরিচিত, কোথায় অজয় নামে পরিচিত, কোথায় বিজয় শুক্লা নামে পরিচিত। কিন্তু ছোট থেকেই কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু বোঝা গেছিল। ওই যে পরিবারের কেউ সেটা বুঝতে পারেনি, স্বাভাবিকভাবে এই যে ছেলে খুন করতে পারে, সিরিয়াল কিলার হতে পারে, যাকে ধরতে ওয়াসাই পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং বেঙ্গালুরু পুলিশকে একেবারে নাকানি চোবানি খেতে হবে, এমনকি বিহার পুলিশ, সেটা কেউ বুঝতে পারেনি। 17টা বছর লেগে গেল ওই ব্যক্তিকে ধরতে, আর একটা বছর হলেই হয়ে যেত তার অপরাধ সামান্য। স্বাভাবিকভাবেই এই ধরনের মানুষ, এই ধরনের অ্যাকিউজ, এই ধরনের দোষী ব্যক্তি বা এই ধরনের মানসিক বিকারগ্রস্ত মানুষ কিন্তু আমাদের সমাজের চারপাশে রয়েছে। এই ধরনের বিকারগ্রস্ত মানুষ কিন্তু এই মুহূর্তে আপনার আমার চারপাশে নানান জায়গায় রয়েছে। খুব ভালোভাবে আমাদের তাদের ফলো করতে হবে, নজর রাখতে হবে। নজর রাখা মানে এই কে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কেন যাচ্ছে, ওই রকম ব্যাপারটা নয়। এই যে তার পরিবার অনেক ছোট থেকে বুঝতে পেরেছিল তার বডি ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম, তার কিছু ক্লোজ ফ্রেন্ডরা বুঝতে পেরেছিল তার বডি ল্যাঙ্গুয়েজটা অন্যরকম, বন্ধুরা বুঝতে পেরেছিল, তারা যদি তখন একটু সেই বিষয়টাকে নিয়ে নাড়াচাড়া করতো, সেই দিকে নজর দিত, তাহলে হয়তো এইভাবে 5টা প্রাণ চলে যেত না, এইভাবে একটা সিরিয়াল কিলারের জন্ম হতো না সমাজে। আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা নেগেটিভ এনার্জি থাকে, রয়েছে। সেটাকে নারিশ না করে যদি আমরা পজিটিভ দিকটাকে নিয়ে ভাবি, তাহলে কিন্তু এই নিরঞ্জনের মতো লোককে বাড়তে দেয়া মানে তারা বাড়তে পারবে না, এবং তাদের কিন্তু পুলিশ তো ডেফিনেটলি তাদের কাজ করবে, কিন্তু আমরাও যদি প্রথম ধাপেই তাদের চিহ্নিতকরণ করতে পারি না, তাহলে সমাজটা খুব সুন্দর। 17 বছরের অপরাধীর এক গল্প শুনলাম, 17 বছর লেগে গেল তাকে গ্রেফতার করতে। এই ঘটনাটা যখন আপনাদের সামনে নিয়ে আসবো ভাবছি, তখন আমি নিজেই এই ঘটনাটা সম্পর্কে যখন জানছি ধীরে ধীরে খুব অবাক হচ্ছি। 17টা বছর লেগে গেল, এবং 17টা বছরে মানে কিভাবে নিজের আইডেন্টিটি সে লুকিয়ে রাখলো, কতটা শার্প, এবং নানান জায়গায় কাজ করেছে, যেখানে যেখানে সেখান থেকে কিন্তু জানা গেছে যে সে কাজের ক্ষেত্রে যে কাজটাই সে করুক, সে প্লাম্বিং এর কাজ করুক কিংবা সিকিউরিটি গার্ডের কাজ করুক বা অন্য যে কাজ, সেখানে কিন্তু সে খুব ভালোভাবে কাজ করতো। মানে অ্যাজ আ এমপ্লয়ি হি ইজ আ গুড এমপ্লয়ি ছিল। তাহলে ভাবুন নিজেকে কোথায় কিভাবে প্রেজেন্ট করতে হবে, কোথায় কিভাবে রাখতে হবে, নিজের ক্রাইমটাকে কিভাবে লুকোতে হবে, সব জানতো। এইরকম এক সিরিয়াল কিলারের বা সিরিয়াল কিলার হিসেবে তার জন্ম কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে। আপনি খুব অবাক লাগে, আরো অবাক লাগে দীর্ঘ 17 বছর, এবং এই 17টা বছরে পুলিশ তাকে কিন্তু নানান সময় নানান ভাবে খোঁজার চেষ্টা করছে। ডেফিনেটলি তারা যে হাল ছেড়ে দেয়নি, এবং সেই কারণে 17টা বছর হলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আজকে এতটাই।
আবারও ফিরবো কোনো একটা গল্প নিয়ে, কোনো এক নিরঞ্জনের গল্প নিয়ে, বা কোনো অন্য গল্প নিয়ে, বা কোনো অন্য দেশের কোনো ঘটনা নিয়ে, যেটা আপনাকে ভাবাবে, আপনাকে ভাবতে বাধ্য করবে। আরো একবার বলবো, আমাদের খবর অনলাইনের ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং খবর অনলাইনের ফেসবুক পেজটাকে লাইক করুন। ভালো থাকবেন, নিজের চারপাশে সবাইকে ভালো রাখুন, ভালো থাকুন।